নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। 5টার 5 মিশালিতে রণক্ষেত্র বাংলা, ভোট আসছে, গরম হচ্ছে, ধীরে ধীরে প্রচার বাড়ছে। নজর রাখতে হবে ভর কেন্দ্র ভবানীপুরে, কারণ ভবানীপুরে আজ শুভেন্দু অধিকারী তিনি প্রথম জনসংযোগ শুরু করেছেন, প্রচার করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে লড়বেন তৃণমূলের হয়ে। সেক্ষেত্রে স্লোগান, তৃণমূলের স্লোগান উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। এই স্লোগানকে মাথায় রেখে তৃণমূল এগোতে চাইবে। আজ একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে, ভবানীপুর নিয়ে কি প্ল্যান, কিভাবে কাজ হবে, আমার সঙ্গে আবির রয়েছে, সরাসরি কথা বলবো। আবির, ভবানীপুর এবার ভর কেন্দ্র ভোটের, নিঃসন্দেহে সেই ভবানীপুর নিয়ে কি প্ল্যান? দেখো, তৃণমূল কংগ্রেসের কাছে ভবানীপুর হচ্ছে তাদের হোম গ্রাউন্ড এবং দীর্ঘদিন ধরে দক্ষিণ কলকাতার এই আসন, বিধানসভা আসন, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হিসাবেই পরিচিত। তিনি এখানকারই বাসিন্দা, তিনি এখানকার বিধায়ক এবং আমরা দেখেছি যে রেকর্ড সংখ্যক মার্জিনে বা ব্যবধানে তিনি এখান থেকে জয়লাভও তিনি করেছেন। তো এই ভবানীপুরের ক্ষেত্রে বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মেয়ে হিসাবেই সেখানকার মানুষজন চেনেন এবং তার এই যে ঘরের মেয়ের অংশকেই কার্যতেই 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুরোদস্তুর ভবানীপুরে তুলে ধরা হচ্ছে এবং যে কারণেই হচ্ছে এই উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে এই স্লোগানকে তারা ব্যবহার করতে চলেছেন। আজকের বৈঠকের ক্ষেত্রে অবশ্য উল্লেখিত যেটা হয়েছে যে সারা বছর ধরে জনসংযোগ যাই হোক, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর নির্বাচন কেন্দ্রিক যে প্রচার বা জনসংযোগ থাকে তার কায়দা, তার সংস্কৃতি অনেকটাই আলাদা এবং মানুষজনের তাকে ঘিরে অনেকটা আগ্রহ থাকে। এবং যেহেতু ভবানীপুরকে বলাই হয় হচ্ছে মিনি ইন্ডিয়া এবং ভবানীপুর এবারে নির্বাচনে ভরকেন্দ্র, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী তিনি লড়াই করতে চলেছেন এবং আজকে তিনিও প্রচার শুরু করেছেন। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 15 দিন বাড়ি বাড়ি প্রয়োজনে 10 বার করে গিয়ে প্রচার করা। 2 হচ্ছে ওয়ার্ডভিত্তিক কর্মী সভা তারা শুরু করতে চলেছেন, প্রয়োজনে মিছিল তারা করবেন। কেন্দ্রীয়ভাবে কর্মী সভা বা মিছিল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, কারণ তাকে সারা রাজ্য জুড়ে প্রচারের কাছে ব্যস্ত থাকতে হবে। এবং যেহেতু ভিন্ন ভাষাভাষী মানুষজন বসবাস করেন, প্রত্যেককেই বুঝিয়ে দেওয়া যে শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রিক এবং গোটা রাজ্য জুড়ে তারা কী কী ধরনের কাজ করছেন তার ব্যাখ্যা, তার বিবরণ গোটাটাই মানুষের কাছে গিয়ে তুলে ধরা হবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এখানে একটা বিষয় আমি একটু মাথায় রাখার চেষ্টা করব, একটা বিষয় এখানে একটু দেখার চেষ্টা করব আমি। তা হলো, আজ যখন আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরে জনসংযোগ করছেন, সাংবাদিকদের সামনে তিনি চ্যালেঞ্জ করলেন যে তিনি 25,000 ভোটে জিতবেন। তো তার এই যে হুঙ্কার, তার এই যে চ্যালেঞ্জ, সেটাকে কি কোনো বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল? তৃণমূল কংগ্রেস বিরোধী প্রার্থী হিসেবে কে লড়ছেন তাকে গুরুত্ব দিতেই নারাজ এবং তৃণমূল কংগ্রেস সূত্রের খবর আজকে বৈঠকও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে দলের নেতারা কোনো প্ররোচনাতে, কোনো বিরোধীরা কি প্রচার করছেন তাকে গুরুত্ব না দিয়ে তারা যেন প্রত্যেকে নিজেরা নিজেদের কাজটা করেন। যারা কাউন্সিলররা রয়েছেন তাদের সঙ্গে প্রত্যেক দিনই যেহেতু এলাকার মানুষজনের যোগাযোগ হয়, সংযোগ হয়, ফলে তাদেরকে নির্দিষ্টভাবে প্রচারের যে রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে তা নিয়ে তারা যেন ব্যস্ত থাকেন। কে প্রচার করছেন, কেন করছেন, এই বিষয়কে তারা গুরুত্ব দিতেই রাজি নয় এবং সেই কারণেই হচ্ছে ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যকে সামনে রেখে পুরোদস্তুর প্রচারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এবং খুব সম্প্রতি তুমি দেখেছো যে ভবানীপুর নিয়ে যখন বারবার ধরে বিজেপি শিবিরের তরফ থেকে শুভেন্দু অধিকারী নাম ঘোষণার আগে থেকেও তিনি প্রার্থী হচ্ছেন এটা ভাসিয়ে দেওয়া হচ্ছিল, বারবার ধরে কথা হচ্ছিল, তখন অনেকটা সংযত ভূমিকা রেখেছিল তৃণমূল এবং তাদের বক্তব্য ছিল প্রার্থী যেই হন রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে যে কেউ আসতে পারেন, তবে যেহেতু ভবানীপুরের বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার প্রত্যেকে তাকে চেনেন, ফলে সেই ইউএসপিকে কাজে লাগিয়ে যে তারা এই নির্বাচনে লড়াই করতে চলেছেন সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে আজকে হুঙ্কার দিল, সেই হুঙ্কারকে গুরুত্ব দিতে রাজি হচ্ছে না তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আবির। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এটাই মূল উদ্দেশ্য আমাদের। ভর কেন্দ্র ভবানীপুর আমরা বলছি, তো সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী যখন আজ গেলেন ভবানীপুরে, তখন সেই ভবানীপুরে সেখানকার ছবিটা একবার দেখা দরকার। সেখানে কিভাবে সেখানে তাকে স্বাগত জানানো হলো, কর্মী সমর্থকরা স্বাগত জানালেন, সেই ছবিটা একবার দেখে নেওয়া যাক। তিনি যখন যাচ্ছেন তখন ঘরে প্রায় বাড়িতে রাস্তায় নেমেই জনসংযোগে এবং এই ছবির পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবর, এই যেতে যেতেই তিনি বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। আমরা সেই খবরে নজর রাখবো। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, 111 জনের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নোয়াপাড়া থেকে টিকিট পেলেন অর্জুন সিং। নিশীথ প্রামাণিক মাথাভাঙা থেকে, হিঙ্গলগঞ্জ থেকে রেখা পাত্র, তরুণজ্যোতি তিওয়ারি, রাজারহাট গোপালপুর, কৌস্তব বাগচি, বারাকপুর থেকে প্রার্থী কৌস্তব বাগচি, টালিগঞ্জ থেকে পাপিয়া অধিকারী প্রার্থী, যাদবপুর সর্বরী মুখার্জি, কাশীপুর বেলগাছিয়া রিতেশ তিওয়ারি টিকিট পেলেন। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, রিতেশ তিওয়ারি টিকিট পেলেন কাশীপুর বেলগাছিয়া থেকে। রূপা গাঙ্গুলি এবার ভোটে দাঁড়াচ্ছেন বিধানসভা ভোটে। রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণ থেকে। বিজেপির 111 জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। 150 জনের আগে 144 জনের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছিল এবং তারপর 150 জনের মধ্যে থেকে বাকি 150-এর 111 জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। তার মধ্যে থেকে নিশীথ অধিকারী মাথাভাঙা থেকে, টালিগঞ্জ থেকে পাপিয়া অধিকারী, যাদবপুর সর্বরী মুখার্জি, প্রিয়াঙ্কা টিব্রওয়াল আইনজীবী এন্টালি থেকে, নোয়াপাড়া থেকে অর্জুন সিং, অরিজিৎ বক্সি দমদম থেকে, কৌস্তব বাগচি বিধানসভায় বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন বারাকপুর থেকে, রাজারহাট গোপালপুর থেকে তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী, রেখা পাত্র হিঙ্গলগঞ্জ থেকে এবং রিতেশ তিওয়ারি। এবার বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী কাশীপুর বেলগাছিয়া থেকে রিতেশ তিওয়ারি, রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণ থেকে রূপা গঙ্গোপাধ্যায় বিধানসভায় বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন। দিব্যেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের এগরা থেকে, দিব্যেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হলো প্রার্থী হিসেবে। বিজেপির বিষ্ণুপুরের প্রার্থী বদল করে বিশ্বজিৎ খান প্রার্থী বিষ্ণুপুরে। মৈত্রেয়ী আছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, 111 জনের প্রার্থী তালিকা, বিজেপির এই দ্বিতীয় প্রার্থী তালিকায় চুম্বকে যদি জেনে নিতে চাই কোন নামগুলো গুরুত্বপূর্ণ, কোথা থেকে কাকে দাঁড় করানো হচ্ছে? দেখো, বিজেপির এই প্রার্থী তালিকায় আমরা গতকালই জানিয়েছিলাম যে 105 জনের থেকে কাছাকাছি নাম কিছুটা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এবার দেখা যাচ্ছে যে 111 জনের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপির তরফ থেকে। বিজেপির দ্বিতীয় দফায় 111 জনের মধ্যে বেশ কিছু তাৎপর্যপূর্ণ নাম রয়েছে যারা বিজেপির শীর্ষ নেতৃত্ব বলেও পরিচিত। মাথাভাঙা থেকে যেমন নিশীথ অধিকারী, তিনি পেয়েছেন এন্টালি থেকে প্রিয়াঙ্কা টিব্রিওয়াল, মানিকতলা থেকে তাপস রায়, জোড়াসাঁকো থেকে বিজয় ওঝা, নোয়াপাড়া থেকে অর্জুন সিং, ব্যারাকপুরে কৌস্তব বাগচি, কামারহাটিতে অরূপ চৌধুরী, সোনারপুর দক্ষিণ রূপা গাঙ্গুলি, হিঙ্গলগঞ্জ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, হিঙ্গলগঞ্জের প্রার্থী রেখা পাত্র, সন্দেশখালীর সেই রেখা পাত্র যিনি লোকসভা নির্বাচনেও কিন্তু বসিরহাটে বিজেপির প্রার্থী হয়েছিলেন, সেই রেখা পাত্রকে কিন্তু ফের এবার বিধায়কের জন্য পদপ্রার্থী করা হলো। দ্বিতীয় লিস্টে হিঙ্গলগঞ্জে রেখা পাত্র নাম এসেছে। কাশীপুর বেলগাছিয়ার এলাকা থেকে রিতেশ তিওয়ারিকে প্রার্থী করা হচ্ছে। রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারিকে প্রার্থী করা হচ্ছে। ফলে একাধিক নাম এবং বারবার করে যে বিষয়টা উঠে আসছিল যে সিটিং বিধায়কদের মধ্যে কিছু নাম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকম নামের খুব বড় অদল বদল না হলেও পুরনো যারা কর্মী, যারা দীর্ঘদিনের পরিচিত মুখ বিজেপির, এই প্রার্থী তালিকাতেও কিন্তু তাদেরই সব থেকে বেশি প্রার্থী পদ পেতে, প্রার্থী নমিনেশন পেতে কিন্তু দেখা গেল। বাকি রইল আর অল্প কয়েকটি আসন। হ্যাঁ, বলো। এবং মৈত্রেয়ী, তুমি বলছিলে রেখা পাত্রর কথা, সন্দেশখালীর সেই রেখা পাত্র।
যাকে এবার টিকিট দেওয়া হয়েছে হিঙ্গলগঞ্জ থেকে। আরও একটি গুরুত্বপূর্ণ নামের কথা বলতেই হবে, অর্জুন সিং নোয়াপাড়া থেকে এবার তিনি টিকিট পেলেন। একেবারে দেখো, অর্জুন সিং এর ছেলে পবন সিং এর নাম ভাটপাড়া থেকে আগেই দেওয়া হয়েছিল তাকে প্রার্থী পদ, আর এবার নোয়াপাড়া থেকে অর্জুন সিংকে প্রার্থী করা হলো। ফলে নোয়াপাড়ায় কিন্তু বড় একটা লড়াই হতে চলেছে, কারণ অর্জুন সিং এর মতো স্ট্রং ক্যান্ডিডেটকে এবার বিজেপির তরফ থেকে নোয়াপাড়ায় দাঁড় করানো হচ্ছে। অন্যদিকে বিজেপির যদি দেখা যায় যে যারা মূলত পুরনো কর্মী রয়েছে, যারা দলের ব্লক স্তরের যারা কর্মী রয়েছে, তাদেরকে প্রথম থেকেই বলা হচ্ছিল যে তাদেরকে বেশি জোর দেওয়া হবে, বাড়তি চমকের দিকে না গিয়ে। এবারের যে তালিকা, যে 111 জনের তালিকা প্রকাশ হলো, ফলে সব মিলিয়ে বিজেপির এখনো পর্যন্ত 255 জনের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। ফলে আর খুব সামান্য প্রার্থী তালিকা বাকি আছে, যেটা জানা যাচ্ছে যে সমস্ত প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের নামে কিছু ডাউট রয়েছে, এবং সেই নামগুলোর ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত করে এই সপ্তাহের মধ্যেই সেই নাম তারা প্রকাশ করে দেবেন। তবে তাৎপর্যপূর্ণ, এবারের ভোটার তালিকায় বেশ কিছু হেভিওয়েটের নাম রয়েছে। তার মধ্যে নিশীথ প্রামাণিক, যিনি লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সেই নিশীথ প্রামাণিকের নাম যেমন রয়েছে, সেরকমই নাম রয়েছে রূপা গাঙ্গুলির মতো নেত্রীর, নাম রয়েছে প্রিয়াঙ্কা ডিব্রিওয়াল, তরুণ জ্যোতি তিওয়ারি, যারা অত্যন্ত পরিচিত মুখ। তাদেরকে এবার কিন্তু দ্বিতীয় প্রার্থী তালিকায় প্রার্থী করা হলো। অতনু। ধন্যবাদ মৈত্রেয়ী। বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম। পূর্ব মেদিনীপুরে দিব্যেন্দু অধিকারী এগরা থেকে দাঁড়াচ্ছেন, বেহালা পশ্চিম থেকে ইন্দ্রনীল খান, সোনারপুর দক্ষিণ থেকে রূপা গঙ্গোপাধ্যায়, রিতেশ তিওয়ারি কাশীপুর বেলগাছিয়া থেকে। সুস্মিতা আমার সঙ্গে রয়েছে। সুস্মিতা, বিষ্ণুপুরে বিশ্বজিৎ খাঁকে প্রার্থী করা হলো, এর আগে অগ্নিশ্বর নস্করকে প্রার্থী করা হয়েছিল, তাকে সরিয়ে বিশ্বজিৎ খাঁকে প্রার্থী করা হলো, কেন? দেখো, অগ্নিশ্বর নস্করকে বিষ্ণুপুরে আগে প্রার্থী করা হয়েছিল প্রথম তালিকায়, কিন্তু দ্বিতীয় তালিকায় তাকে সরিয়ে বিশ্বজিৎ খানকে প্রার্থী করা হলো। অগ্নিশ্বর নস্করকে নিয়ে চাপা অসন্তোষের কারণেই মনে করা হচ্ছে বিশ্বজিৎ খানকে প্রার্থী করা হলো, এমনটাই অন্তত বিজেপির এই মুহূর্তে রাজ্য নেতৃত্বের বক্তব্য। এবং আগে আমরা দেখেছি যে বিজেপির একাধিক প্রার্থী নিয়ে তারা দলীয় যে কোন্দল, সেই কোন্দল প্রকাশ্যে এসেছে। আমরা উত্তরবঙ্গে দেখেছি, উত্তরবঙ্গেও দলীয় অসন্তোষ প্রকাশ্যে এসেছে। পার্টি অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। সেই ধরনের কোন বিক্ষোভ, বড়সড় বিক্ষোভ এড়াতেই কি বিষ্ণুপুরে আগেভাগে প্রার্থী বদল করা হলো, তার কারণ অগ্নিশ্বর নস্করের নাম প্রকাশ্যে আসতেই চাপা অসন্তোষ এলাকার কর্মী সমর্থকদের মধ্যেও দেখা যাচ্ছিল, এবং সে কারণেই আজ দ্বিতীয় তালিকা প্রকাশ হলো। 111 জনের নাম সেখানে প্রকাশিত হয়েছে বিজেপির। সেই জায়গা থেকে বিজেপির অগ্নিশ্বর নস্করকে সরিয়ে বিশ্বজিৎ খানকে ইতিমধ্যে বিষ্ণুপুরে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় প্রার্থী তালিকায় 111 জনের নাম ঘোষণা করা হলো, যেখানে কলকাতা শহরের প্রায় সবকটি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বঙ্গবিজেপি। তার পাশাপাশি উত্তরবঙ্গ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় যে সমস্ত নাম ইতিমধ্যেই বাকি ছিল, সেই নামেরও একেবারে সিংহভাগ বলা যায় বিজেপির এই মুহূর্তে প্রার্থী তালিকায় নাম প্রকাশ করা হয়েছে। যখন কলকাতার প্রসঙ্গই আসছে, কলকাতার দুটো নাম আমি উল্লেখ করতে চাইবো এখানে। এক সোনারপুর দক্ষিণ রূপা গঙ্গোপাধ্যায়, দুই কাশীপুর বেলগাছিয়া রিতেশ তিওয়ারি। অর্থাৎ প্রথম তালিকায় আমরা যেরকম দেখেছিলাম পুরনো মুখে আস্থা রাখছে, ভরসা রাখছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি, এক্ষেত্রেও তো তাই। দেখো, একেবারে এই সেই রিতেশ তিওয়ারি, যে রিতেশ তিওয়ারি দল বিরোধী মন্তব্য করার জন্য দল থেকে বহিষ্কার হয়েছিলেন। এই সেই রিতেশ তিওয়ারি, যে রিতেশ তিওয়ারি শ্রমিক দর্শক সভাপতিত্ব পদে আসার পর যাকে আবারও দলে ফিরিয়ে আনা হয়, দলের সামনের সারিতে নেতৃত্ব দেওয়ার জন্য যাকে বারবার রাজ্য নেতৃত্ব বলেছিলেন, সেই রিতেশ তিওয়ারিকেই কাশীপুর বেলগাছিয়া থেকে টিকিট দেওয়া হলো। সেই রিতেশ তিওয়ারি কাশীপুর বেলগাছিয়ায় তৃণমূলের প্রার্থী অতীন ঘোষের বিরুদ্ধে লড়াই করবেন। এবং রিতেশ তিওয়ারি থেকে আরম্ভ করে আরো একবার রূপা গঙ্গোপাধ্যায়, যে রূপা গঙ্গোপাধ্যায় একসময় রাজ্যসভার সাংসদ ছিলেন, তার পরবর্তী সময় রূপা গঙ্গোপাধ্যায়কে 2024 লোকসভা নির্বাচনের পর থেকে আমরা দেখেছি রূপা গঙ্গোপাধ্যায়কেও আবারও প্রার্থী করা হলো সোনারপুর থেকে। সুতরাং সবটা মিলিয়ে বিজেপির অন্তত দ্বিতীয় তখন যে 111 জনের প্রার্থী তালিকা, তাতে স্পষ্ট বিজেপি নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব আবারও এবং আরো একটা জায়গা থাকছে সুস্মিতা, আরো একটা জায়গা থাকছে খড়গপুর সদর। খড়গপুর সদর থেকে দিলীপ ঘোষকে এবার প্রার্থী করা হয়েছে, কিন্তু হিরণকে খড়গপুরের বদলে হাওড়া শ্যামপুর থেকে প্রার্থী করা হলো। এবার দ্বিতীয় তালিকায় দেখা গেল হিরণের নাম।
দেখো, হিরণ চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া হবে এই জল্পনা ছিল। হিরণ চট্টোপাধ্যায় টিকিট পাবেন এই জল্পনায় আরো বেশি উস্কে দিয়েছিল রাজ্য নেতৃত্বের বারংবার হিরণের বিষয়টি বলা। এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে হিরণ চট্টোপাধ্যায় তিনি টিকিট নেমে গেছিলেন। বিজেপি রাজ্য নেতৃত্বের তরফ থেকে বারবার যে কথা বলা হচ্ছিল, যারা যারা এই মুহূর্তে বিধায়ক পদে আসীন রয়েছেন তাদেরকে কোনোভাবেই যাতে বাতিল না করা হয়। এবং সেক্ষেত্রে দেখা গিয়েছিল, এর আগেও আমরা দেখেছি প্রার্থী তালিকায় ৪১ জনের নাম ছিল যারা সিটিং এমএলএ, যারা বিধায়ক পদে নিজের জায়গা থেকে কাজ করছেন। সেক্ষেত্রে আরো একটা উল্লেখযোগ্য বিষয়, হিরণ চট্টোপাধ্যায়কে যেমন হাওড়া শ্যামপুর থেকে টিকিট দেওয়া হয়েছে, তার পাশাপাশি বেশিরভাগ এমএলএর ক্ষেত্রে কিন্তু তাদের বিধানসভা কেন্দ্রকে বদল করা হয়নি। কিন্তু হিরণের ক্ষেত্রে হাওড়া সদর থেকে সরিয়ে তাকে খড়গপুর সদর থেকে সরিয়ে হাওড়া শ্যামপুর আনা হয়েছে। সত্য মিলিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের প্রার্থীর যে কেন্দ্র, সেই কেন্দ্র বদলও যেমন গুরুত্বপূর্ণ, এবং এই হিরণ চট্টোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কর্মকলাপ নিয়ে যেভাবে দল করতে চায়নি, তারপরেও হিরণকে টিকিট দেওয়া, হিরণের প্রার্থী হওয়াও কোথাও গিয়ে কি দলীয় ক্ষোভ যাতে প্রকাশ্যে না আসে, যাতে কোনোভাবেই বিধায়করা দল বিরোধী কার্যকলাপে মনোনিবেশ করতে না পারেন, কোনোভাবেই যাতে বিধায়করা দলচ্যুত না হয়ে নিজের দলেই সংঘবদ্ধ থাকতে পারেন, সেই স্ট্র্যাটেজি কি কোথাও গিয়ে সুস্মিতা, পবন সিংকে টিকিট দেওয়া হয়েছিল আমরা দেখেছিলাম, তারপরে নোয়াপাড়া থেকে অর্জুন সিং, কি ব্যাখ্যা, দলের কি ব্যাখ্যা? বড় নেতৃত্ব, দীর্ঘদিনের নেতৃত্ব, সেই দীর্ঘদিনের নেতৃত্বকে তারা কোনোভাবেই শক্ত জমিকে ছাড়তে চাইছেন না, শক্ত জমিতে দিতে চাইছেন না। তার কারণ যে সিটে জেতার আশঙ্কা রয়েছে বা যে সিটে বিজেপি তার ভালো ফলাফল করতে পারে, সেই সিটে মূলত বিজেপি কোনোভাবেই কোনো নেতার সন্তুষ্ট বা কোনো নেতার বা প্রার্থী সেখানে দিতে নিজেকে এই মুহূর্তে একেবারেই নারাজ। আমরা গত কয়েকদিনের প্রার্থী তালিকায় যে প্রার্থীর নাম প্রকাশ হয়েছিল তাকে একেবারে স্পষ্ট। বেলাপাড়া, পানিহাটি সমস্ত আসনগুলিতে বিজেপি গত বেশ কয়েক বছরে তার যে সংগঠন, তার যে কর্মী সমর্থক, তাদের যে শক্ত জমি তৈরি করতে পেরেছে বলে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, সবটা মিলিয়ে সেই জমিতেই যাতে আঁচড়ে পড়ে ধরে যারা সেখানে কাজ করেছেন বিগত 2 থেকে 3 বছর ধরে তারাই টিকিট পান এবং তারাই সেখানে জয়ের ব্যবধানকে বাড়াতে পারেন কিংবা জয়কে সুনিশ্চিত করতে পারেন। সে কারণে ব্যারাকপুর, পানিহাটি, নোয়াপাড়া এই গোটা চত্বরে যে টিকিট দেওয়া বা প্রার্থীর নাম ইতিমধ্যে প্রকাশ্যে আসছে তাতে স্পষ্ট। ধন্যবাদ সুস্মিতা। তাপস রায় মানিকতলা থেকে, কলকাতার কথায় যদি বলতে হয়, তাপস রায়, তাকে মানিকতলা থেকে টিকিট দেওয়া হলো। তরুণ জ্যোতি তিওয়ারি আইনজীবী, তাকে রাজারহাট গোপালপুর থেকে। মানিকতলা থেকে তাপস রায়, জগদ্দল থেকে রাজেশ কুমার, অবসরপ্রাপ্ত আইপিএস রাজেশ কুমার, তাকে টিকিট দেওয়া হলো জগদ্দল থেকে। সুব্রত ঠাকুর গাইঘাটা। তবে এরই মাঝে কিছু নতুন মুখ রয়েছে। অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, পুরনো যারা কর্মী সমর্থক তাদের উপরেই আস্থা রাখা হলো, তার প্রমাণ অর্জুন সিং, নিশীথ প্রামাণিক। রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণ, রেখা পাত্র, গত লোকসভায় বসিরহাট থেকে তাকে প্রার্থী করা হয়েছিল, এবার তাকে হিঙ্গলগঞ্জ থেকে এই বিধানসভায় প্রার্থী করা হলো। নীলাদ্রি শেখর দানা বাঁকুড়া থেকে, দিব্যেন্দু অধিকারী এগরা থেকে, ইন্দ্রনীল খান বেহালা পশ্চিম, পুরনো মুখেই ভরসা। হিরণ চট্টোপাধ্যায় খড়গপুর সদর থেকে জিতেছিলেন, খড়গপুর সদর, এবার দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে, শ্যামপুরে প্রার্থী করা হলো হিরণ চট্টোপাধ্যায়কে। রিতেশ তিওয়ারি দলের পুরনো সৈনিক, কাশীপুর বেলগাছিয়া থেকে তাকে প্রার্থী করা হলো। শারদ দত্ত মুখোপাধ্যায় বিধাননগর থেকে। এবং বিষ্ণুপুরে প্রার্থী করা হয়েছিল এর আগে অগ্নিশ্বর নস্করকে, কিন্তু তাকে নিয়ে সেখানকার দলীয় ক্ষোভ, আঞ্চলিক ক্ষোভ, যে ক্ষোভে অগ্নিশ্বর নস্করকে সরিয়ে বিষ্ণুপুরে প্রার্থী করা হলো বিশ্বজিৎ খানকে। 19 জন মহিলা প্রার্থী, বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় 19 জন মহিলা প্রার্থী। হিরণ চট্টোপাধ্যায় আমার সঙ্গে ফোনে রয়েছেন। হিরণ, শ্যামপুর থেকে আপনি প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন বিজেপির, আপনি আগের বার খড়গপুর সদর থেকে জয়ী প্রার্থী, এবার নতুন জায়গা, কি বলবেন? না দেখুন, আমি কোথা থেকে দাঁড়াচ্ছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। 4 মে 2026-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, নরেন্দ্র মোদীজির সুশাসন প্রতিষ্ঠিত হবে, সেইটা আমাদের সবার লড়াই, সেটাই আমাদের সবার বড় চ্যালেঞ্জ। এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা সবচাইতে বড় চ্যালেঞ্জ, এবং সেটা আমার মনে হয় এটা
বিশেষ চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ মানুষের কাছে। তো সেই জন্য কে কোথা থেকে লড়ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। দ্য সিগনিফিকেন্স ইজ আমাদের পদ্মফুল, সিগনিফিকেন্স আমাদের নরেন্দ্র মোদীজির সুশাসন, সিগনিফিকেন্স তাৎপর্য আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হবে 2026 চৌথামে। সেই দিকে আমরা সবাই তাকিয়ে আছি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ লড়াই করছে এবং এক একটি মুখ হিসাবে এক একজনকে জানাতে হয় এক একটি জায়গাতে। সেটা তো আমাদের সংবিধানের কনস্টিটিউশনের পার্ট হিসাবে আমাদের সবাইকে এক একজনকে এক একটা বিধানসভা থেকে দাঁড়াতে হবে। বাট লড়াইটা আমাদের পশ্চিমবঙ্গের পরিবর্তনের লড়াই। হিরণ, চেনা জায়গা থেকে একটা নতুন জায়গার প্রার্থী, লড়াইটা কি একটু কঠিন হবে এবার? না, আমি 2021-এর আগে কখনো খড়গপুর সদর যাইনি। সেদিনকে তো হাতে 15 দিন সময় ছিল। খড়গপুর সদরে আমি 10th of March গিয়েছিলাম, আর ওখানে নির্বাচন ছিল 2nd of April। তো মাঝখানে হাতে 15 দিন সময় ছিল। এবারে তো অনেকটা বেশি সময় আছে, প্রায় 1 মাসের কাছাকাছি সময় আছে। সেটাও অচেনা জায়গা ছিল। এটা তো আমার জন্মস্থান, মানে আমার উলুবেড়িয়া, এবং আমার নিজের মামার বাড়ি ওখানে। আমার ছোটবেলা মামার বাড়ি কেটেছে আমাদের শ্যামপুরেতে। তো ফলে এটা আরো আমার কাছের, এটা আমার একদম রক্তের, আমার নিজের মাটির জায়গা হলো শ্যামপুর। ধন্যবাদ হিরণ। হিরণ চট্টোপাধ্যায় শ্যামপুর থেকে প্রার্থী হয়েছেন। খড়গপুর সদর থেকে আগেরবার জিতে আসা হিরণ চট্টোপাধ্যায় এবার শ্যামপুর থেকে তাকে প্রার্থী করা হচ্ছে। রিতেশ তিওয়ারি প্রার্থী কাশীপুর বেলগাছিয়া থেকে। মোট 111 জনের নাম প্রকাশ করা হলো, প্রার্থীর নাম প্রকাশ করা হলো এবারে দ্বিতীয় তালিকায়। এখনো বেশ কয়েকটি নাম বাকি রয়েছে, তবে এরই মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নাম। মাথাভাঙা থেকে, কোচবিহারের মাথাভাঙা থেকে নিশীথ প্রামাণিক, টালিগঞ্জ থেকে পাপিয়া অধিকারী, যাদবপুর থেকে সর্বরী মুখোপাধ্যায়, এন্টালি থেকে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এর আগে বিধানসভা উপনির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন, হেরেছিলেন। এবার তিনি আবার প্রার্থী। তাপস রায় মানিকতলা থেকে, বিজয় ওঝা জোড়াসাঁকো থেকে, অর্জুন সিং নোয়াপাড়া থেকে তাকে বিজেপি প্রার্থী করেছে। কৌস্তব বাগচিকে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর থেকে, অরিজিৎ বক্সি দমদম থেকে, অরূপ চৌধুরী কামারহাটি থেকে এবং আরও এক আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রাজারহাট গোপালপুর থেকে এবার বিধানসভায় বিজেপির প্রার্থী। রেখা পাত্র সন্দেশখালীতে বিজেপির আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন যে রেখা পাত্র। গত লোকসভা ভোটে তাকে বসিরহাট থেকে দাঁড় করানো হয়েছিল, পরাজিত হয়েছিলেন তিনি। এবার হিঙ্গলগঞ্জ থেকে 2026 বিধানসভায় বিজেপির হয়ে লড়বেন রেখা পাত্র। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে দিব্যেন্দু অধিকারী রয়েছেন। বেহালা পশ্চিম থেকে ইন্দ্রনীল খান, বিধাননগর থেকে শরৎ দত্ত মুখোপাধ্যায় এবং যে কথা আপনাদের বলছিলেন হিরণকে শ্যামপুর থেকে প্রার্থী করা হচ্ছে। মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রী, দেখা যাচ্ছে 19 জন মহিলা প্রার্থী এবং এই যে তালিকা, এই তালিকায় পুরনো মুখের উপরে বেশি ভরসা করা হচ্ছে, আস্থা রাখা হচ্ছে। একেবারেই দেখো, বিজেপির তরফ থেকে বারবারই কিন্তু বলা হচ্ছিল, যখন এই প্রার্থী তালিকা নিয়ে যখন বৈঠক দফায় দফায় শুরু হয়েছিল, এবং সেই সময় কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছিলেন যে পুরনো যারা কর্মীরা রয়েছে, যারা দলের পরিচিত মুখ, যারা দলের পরিচিত নেতারা রয়েছেন, তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। এবং নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে যে সার্ভে করা হয়েছিল, সেই সার্ভের পরেও কিন্তু যারা পর্যবেক্ষকরা ছিলেন, ভূপেন্দ্র যাদবই হোক বা বিপ্লব দেব, তাদের কথাতেও কিন্তু বারবার এই বিষয়টা উঠে এসেছিল যে 2024 সালে তারা যে কোট আনকোট ভুল করেছিলেন, সেই ভুলটা তারা পুনরাবৃত্তি করতে চান না। গত যে প্রার্থী তালিকা বেরিয়েছিল সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে এরকম বেশ কিছু জায়গায় বদল হয়েছিল এবং খুব তাৎপর্যপূর্ণভাবে দিলীপ ঘোষের মতো প্রার্থীকে তার খড়গপুর সদরের কেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছিল। এবারও কিন্তু সেরকমই দেখা যাচ্ছে যে যারা দলের পুরনো কর্মী, যারা পরিচিত মুখ, তাদেরকেই কিন্তু এবার প্রার্থী করা হয়েছে। নিশীথ প্রামাণিক যে মাথাভাঙা থেকে প্রার্থী হতে চলেছেন, নিশীথ প্রামাণিক সেখানকার সাংসদ ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন,
কিন্তু নির্বাচনে তিনি হেরে গিয়েছেন, কিন্তু তার সেই জায়গায় তার যথেষ্ট প্রতিপত্তি রয়েছে, সেটার কথা মাথায় রেখে নিশীথ প্রামাণিককে প্রার্থী করা হয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যে সমস্ত প্রার্থীদের নাম বারবার করে সব থেকে বেশি নজর কাটছে, তার মধ্যে কিন্তু দলের পুরনো প্রার্থী, পুরনো যারা বিধায়ক ছিলেন এরকম প্রার্থীদেরকেও কিন্তু দেখা যাচ্ছে। শারদ মুখোপাধ্যায়, ডক্টর শারদ মুখোপাধ্যায়, যিনি ডক্টর সেলের খুব পরিচিত মুখ, তাকে বিধাননগর থেকে প্রার্থী করা হয়েছে। তরুণজ্যোতি তিওয়ারি হোক কিংবা রূপা গাঙ্গুলি, এরা প্রত্যেকেই দলের পরিচিত মুখ এবং বেশ কিছু বছর ধরে তারা বিজেপির সঙ্গে যুক্ত, তাদেরকে এবারে প্রার্থী পদ দেওয়া হয়েছে। রিতেশ তিওয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, যারা বঙ্গ বিজেপির একেবারে গোড়ার দিক থেকে যারা বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে, তার মধ্যে রিতেশ তিওয়ারি অন্যতম, যাকে একটা সময় সাসপেন্ড করে দেওয়া হয়েছিল দলের বিরুদ্ধে মুখ খোলার অভিযোগে। তাকে দলে ফিরিয়ে আনা হলো এবং তাকে এবার প্রার্থী করা হলো। অর্জুন সিং এর ছেলেকে এর আগের বার প্রার্থী পদ দেওয়া হয়েছিল, তাকে অর্জুন সিংকে এবার নোয়াপাড়ার জন্য প্রার্থী করা হলো। প্রিয়াঙ্কা টিবরিওয়াল অত্যন্ত পরিচিত মুখ, আবারও প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে প্রার্থী করা হয়েছে। খুব তাৎপর্যপূর্ণভাবে গতবার অর্থাৎ প্রথম যে প্রার্থী তালিকা বেরিয়েছিল, সেই প্রার্থী তালিকায় নিজের আসন খুইয়েছিলেন হিরণ, অভিনেতা হিরণ। তাকে খড়গপুর সদর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেখানে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা হয়েছিল। সেই হিরণের আমরা যেটা জানতে পারি যে হিরণকে অন্য জায়গায় প্রার্থী করার ব্যাপারে অনেক আলোচনা চলে এবং অবশেষে হিরণকে হাওড়ার শ্যামপুর থেকে প্রার্থী করা হচ্ছে বলে ঘোষণা আজকে করা হয়েছে এই দ্বিতীয় তালিকায়, 111 জনের যে দ্বিতীয় তালিকা বেরিয়েছে সেই তালিকায়। অতনু, ধন্যবাদ মৈত্রী। চট করে আরেকবার এই প্রার্থী তালিকা দেখে নেওয়া যাক। বেশ কিছু পুরনো মুখ রয়েছে প্রার্থী তালিকায়। যদি কলকাতা থেকে শুরু করতে হয় তাহলে দেখতে হবে নোয়াপাড়া থেকে অর্জুন সিং, মাথাভাঙা থেকে নিশীথ প্রামাণিক, সোনারপুর দক্ষিণ রূপা গঙ্গোপাধ্যায়, হিঙ্গলগঞ্জ থেকে রেখা পাত্র, কলকাতার কথা বলছিলাম, টালিগঞ্জ থেকে পাপিয়া অধিকারী, বেহালা পশ্চিম ইন্দ্রনীল খান, এগরা থেকে দিব্যেন্দু অধিকারী, বাঁকুড়া থেকে নীলাদ্রি শেখর দানা, হাওড়া শ্যামপুর থেকে হিরণ চট্টোপাধ্যায়, কাশীপুর বেলগাছিয়া থেকে রিতেশ তিওয়ারি, বিধাননগর থেকে শারদ মুখোপাধ্যায়, দমদম থেকে অরিজিৎ বক্সি, ওদিকে মানিকতলা থেকে তাপস রায়, জগদ্দল থেকে রাজেশ কুমার, রাজারহাট গোপালপুর থেকে তরুণজ্যোতি তিওয়ারি, গাইঘাটা থেকে সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণ থেকে স্বপন মজুমদার, রাজারহাট নিউটাউন থেকে পীযূষ কানোরিয়া এবং যাদবপুর থেকে সর্বরী মুখোপাধ্যায়।